আমরা যারা ইংরেজি শিখছি এই সেন্টেন্সটি আমাদের মনে অনেক অনেক প্রশ্ন, অর্থাৎ আমাদের জানতে ইচ্ছে করে এই সেন্টেন্সে সুইট কেমন করে সাবজেক্ট হয়। সুইট অর্থাৎ মিষ্টি, এটা একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি কখনো সাবজেক্ট হয়? আর অ্যাডজেক্টিভ যদি এখানে সাবজেক্ট হয়েও থাকে তাহলে অ্যাডজেক্টিভ একটি সিঙ্গুলার। এরপরে আমরা কেন আর প্লুরাল ভার্ব ব্যবহার করলাম? এখানে তো সুইট এর পরে ইজ হওয়ার কথা। সুইট ইজ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, কিন্তু তা না হয়ে আমরা এটা পড়েছি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দিস সেন্টেন্স স্পার্ক কিউরিওসিটি নট অনলি ফর দ্য ইংলিশ লার্নার্স বাট অলসো ফর দ্য এক্সামিনার্স। এই সেন্টেন্সটি এক্সামিনারদের মনেও অর্থাৎ পরীক্ষকদের মনেও কিন্তু ব্যাপক কৌতূহল জাগিয়ে তুলেছে। অর্থাৎ বিভিন্ন পাবলিক পরীক্ষায় আমরা এই সেন্টেন্সকে বিভিন্ন উপায়ে দেখি। যেমন বলা হয়েছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ স্টেটেড বাই, অর্থাৎ এই সেন্টেন্সটি কে বলেছেন, অর্থাৎ এই সেন্টেন্সটির বক্তা কে। আমরা এর উত্তর লিখতে পারবো দিস সেন্টেন্স ইজ স্টেটেড বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। নাম্বার 2, আরেকটি কোশ্চেন এখানে দেখা যায় সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম। এই সেন্টেন্সটি নেওয়া হয়েছে কোথা থেকে? মূলত এর উত্তর আমরা পাবো এস ইউ লাইক ইট নামক একটি বিখ্যাত ড্রামা থেকে, এবং এই ড্রামাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আরেকটি আমরা কোশ্চেন দেখতে পেয়েছিলাম সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এর বাংলা মিনিং কি? এর বাংলা অর্থ মূলত বিপর্যয়, অভিশাপ নয়, আশীর্বাদ। দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের প্রয়োজনীয়তা মধুর। আরেকটি আমরা সেন্টেন্স পেয়েছিলাম সুইট। এই সেন্টেন্সের মধ্যে সুইট কোন পার্টস অফ স্পিচ? সুইট মূলত একটি অ্যাডজেক্টিভ। এর উত্তরটি লিখবো আমরা অ্যাডজেক্টিভ। আরেকটি কোশ্চেন পাওয়া গিয়েছে অ্যাডভার্সিটি মিনস। এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্সিটি বলতে কি বুঝি? অ্যাডভার্সিটি বলতে এখানে ডিফিকাল্টিসকে বোঝানো হয়েছে। এর উত্তর লিখবো আমরা ডিফিকাল্টিস। লাস্ট ওয়ান, সুইট ইজ অথবা আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ফিল ইন দ্য গ্যাপ অথবা রাইট ফর্ম অফ ভার্ব এর নিয়মে আসে। এখানে যে প্রশ্নটি করা হয়েছে সুইটের পরে ইজ হবে নাকি আর হবে। এতক্ষণে আমরা এক্সামিনারদের কৌতূহল নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের মনে যে প্রশ্নটি যাচ্ছে বা যেটি গুরুত্বপূর্ণ এখানে আলোচ্য বিষয়, সুইটের পরে ইজ নাকি আর, কোনটি সঠিক লিখব? সেন্টেন্সে কিন্তু আর দেওয়া রয়েছে, আমরা উত্তরটিও এখানে আর দেব, এখানে ইজ আমরা লিখব না। এখন প্রশ্ন উঠল সুইটের পরে আমরা কেন আর লিখলাম? এটি জানতে হলে আমাদের জানতে হবে ইনভার্সন। ইনভার্সন বলতে আমরা সেটাকে বুঝি যে নিয়মটি কমন রুলকে অতিক্রম করেছে, অর্থাৎ আমরা যে স্বাভাবিক নিয়ম ব্যবহার করে থাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইনভার্সনে সেটি ভিন্ন রূপ নিয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব না ব্যবহার করে সাবজেক্টের পূর্বে ভার্ব ব্যবহার করা হয়। আর এইরকম ইনভার্সন যখন আমাদের জানা থাকবে তখনই এই সেন্টেন্সটি আমরা বুঝতে পারব। ডিয়ার ইংলিশ লার্নার্স, এই বহুল প্রচলিত সেন্টেন্সগুলি লক্ষ্য করি। ইন দ্য ফরেস্ট রানস আর ডিয়ার, অর্থাৎ জঙ্গলের মধ্যে একটি হরিণ দৌড়ায়। এখানে কিন্তু কে দৌড়ায়? হরিণ দৌড়ায়। এই হরিণটি কিন্তু সাবজেক্ট, অথচ আমরা সাবজেক্টের পূর্বে রান ভার্ব ব্যবহার করেছি। এটিকে যদি আমরা নর্মাল স্ট্রাকচার অনুযায়ী বলি তাহলে বলবো আর ডিয়ার রানস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ আর ডিয়ারটা হলো সাবজেক্ট, রানস হলো ভার্ব। কিন্তু এটি উল্টোভাবে লিখে, অর্থাৎ ইনভার্সনের সূত্র অনুযায়ী সাবজেক্টের পূর্বে আমরা ভার্ব ব্যবহার করেছি। আরেকটা সেন্টেন্স হেয়ার কামস রহিম, এই যে রহিম আসছে, এখানে কিন্তু কে আসছে? রহিম। রহিমটি সাবজেক্ট, অথচ তার পূর্বে আমরা কামস ব্যবহার করেছি। এটি নর্মাল ফরম্যাটে হবে রহিম কামস হিয়ার, সাবজেক্টের পরে ভার্ব। একটি বহুল প্রচলিত সেন্টেন্স নো সুনার হ্যাড আই রিচড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে কিন্তু সাবজেক্ট আই এর পূর্বে হ্যাড অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। আরও বলতে পারি ইউ উইল ফাইন্ড নো হোয়ার সাচ আ বিউটিফুল কান্ট্রি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ইউ উইল ফাইন্ড নো হোয়ার সাচ আ বিউটিফুল কান্ট্রি,
কিন্তু যখন আমরা এটাকে ইনভার্সনে ব্যবহার করব তখন বলতে পারবো নো হায়ার উইল ইউ ফাইন্ড, ইউ এর পূর্বে উইল ব্যবহার করব। নো হায়ার উইল ইউ ফাইন্ড সাচ এ বিউটিফুল কান্ট্রি, অর্থাৎ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। তাহলে বোঝা গেল ইনভার্সন আমরা কখন ব্যবহার করে থাকি। এর মেইন উদ্দেশ্য হচ্ছে যখন কোনো কিছুকে আমরা জোর দেওয়া বুঝাবো সেক্ষেত্রে আমরা ইনভার্সন ব্যবহার করব, এবং এই ইনভার্সন ব্যবহার করার জন্য আমরা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যাই হোক না কেন আমরা কিন্তু সাবজেক্টের পূর্বে ভার্বটি ব্যবহার করব। এই সেন্টেন্সগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে এই সেন্টেন্সটিও আমরা খুব সহজেই বুঝে নেব। অর্থাৎ যে ধারণা আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে যে সুইট সাবজেক্ট আর ভার্ব, এটি একটি ভ্রান্ত ধারণা। এখানে সুইট সাবজেক্ট নয়, এটি একটি অ্যাডজেক্টিভ। আর এখানে ভার্ব ঠিক রয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট মূলত দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সেন্টেন্সটিকে যদি আমরা নর্মাল প্যাটার্নে লিখি তাহলে সেন্টেন্সটি হবে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে এটা নয় মানলাম যে সেন্টেন্সটি নর্মাল প্যাটার্নে লিখলে এমনটি দাঁড়ায়, তারপরেও তো এখানে আর হওয়ার কথা নয়, কারণ অ্যাডভার্সিটি যদি সাবজেক্ট হয় তাহলে এখানে তো আর হওয়ার কথা না, এখানে ইজ হওয়ার কথা। কিন্তু না, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি পুরোটাই একটি কম্পাউন্ড নাউন, আর এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে হেড ওয়ার্ড থাকবে সেই হেড ওয়ার্ড অনুযায়ী ভার্বটি হবে। হেড ওয়ার্ড নির্ণয় করার জন্য আলাদা একটা আমার ভিডিও রয়েছে। তারপরেও কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে বাংলা করলে সবার শেষে যে ওয়ার্ডটি আসবে, যে ওয়ার্ডটি ছাড়া কম্পাউন্ড নাউনটির কোনো অর্থ হয় না, সেই ওয়ার্ডটিকে আমরা হেড ওয়ার্ড বলবো। এখানে অ্যাডভার্সিটি কিন্তু হেড ওয়ার্ড না, বিপর্যয়ের ব্যবহার। এখানে বিপর্যয়ের ব্যবহার শেষে পাইলাম আমরা ব্যবহার, অর্থাৎ এখানে ইউজেস কিন্তু হেড ওয়ার্ড, অ্যাডভার্সিটি নয়। ইউজেস যদি হেড ওয়ার্ড হয়ে থাকে, ইউজ থেকে ইউজেস, এটি এখানে প্লুরাল করা রয়েছে। যেহেতু হেড ওয়ার্ডটি প্লুরাল করা রয়েছে সে অনুযায়ী ভার্বটিও আমাদের প্লুরাল হবে। তার মানে দ্য ইউজেস ব্যবহারগুলি অব অ্যাডভার্সিটি প্রতিকূলতার ব্যবহারগুলি আর সুইট হয় মিষ্টি। তাহলে আমরা এখানে সুইটকে কখনো আমরা সাবজেক্ট বলবো না, এটি একটি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ, এটা লিঙ্কিং ভার্ব, এটা পুনরায় সাবজেক্টকে নির্দেশ করেছে। আর আর এখানে ভার্ব ঠিক রয়েছে, তবে আর ভার্বটি ব্যবহার হয়েছে সুইট অনুযায়ী নয়, ইউজেস অনুযায়ী, এবং এটি একটি ইনভার্স